দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে। আর শুরুতেই শিরোনাম। চট্টগ্রামের বন্দরটিলায় আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড, বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। আমানত ফেরতের দাবিতে বন্দরনগরীতে সম্মিলিত 5 ব্যাংকের গ্রাহকদের পদযাত্রা, আমরণ অনশন সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। অর্থমন্ত্রীর বাসভবনে যায় শুয়ে থাকবো, অনশন করব, অথবা বাংলাদেশ ব্যাংকের সামনে যায় আমরণ অনশন করব। চট্টগ্রামে কুরবানির পশুর রেকর্ড পরিমাণ চামড়া সংগ্রহ হলেও বেশিরভাগই অবিকৃত। একটি ছাড়া বন্ধ সব ট্যানারি, সাড়া দিচ্ছেন না ঢাকার ট্যানারি মালিকরাও। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। চট্টগ্রামে 3.5 বছর আগে শিশু আয়াতকে হত্যার পর মরদেহ 6 টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনার আসামি আবিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হয়। অন্যদিকে বাকলিয়ায় শিশু ধর্ষণের 26 দিনের মাথায় আজ রায় হয়েছে। একমাত্র আসামি মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে কারাগার থেকে আদালতে আনা হয় শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবির আলীকে। এ সময় ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মিছিল করতে দেখা যায় পরিবার ও স্বজনদের। দুপুরে রায় ঘোষণা করেন চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস। আসামি আবিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। পর্যবেক্ষণে বিচারক এই ঘটনাকে নির্মম, নিষ্ঠুর, নৃশংস ও সমাজে আতঙ্ক সৃষ্টিকারী অপরাধ হিসেবে উল্লেখ করেন। এই হত্যাকাণ্ডটি নিষ্ঠুর, নির্মম, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী। তাই সমাজের জন্য একে মৃত্যুদণ্ড দেওয়াটা। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানায় নিহত শিশুর পরিবার। না থাকলে আমার মেয়ের হত্যার আমরা কোনো কিছু খুঁজে পেতাম না। ওনারা আমাদেরকে অনেক হেল্প করছে। 1 মাসের মধ্যে আসামির আমি সর্বোচ্চ ফাঁসি কার্যকর চাই। বিজ্ঞ আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। সর্বোচ্চ শাস্তি বিজ্ঞ আদালত দিয়েছে। আমরা এই রায়ের দ্রুত বাস্তবায়ন চাই। 2022 সালের 14 নভেম্বর ইপিজেড এলাকার সোহেল রানার 5 বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াতকে খুন করে মরদেহ 6 টুকরো করে সাগরে ভাসিয়ে দেয় প্রতিবেশী আবির। অন্যদিকে চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের 26 দিনের মাথায় আজ বুধবার মামলার রায় ঘোষণা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। রায়ে মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানায় নির্যাতিত শিশুটির পরিবার। ওকে যদি মেরে ফেলতো তাহলে দেখা যায় সরকারে ফাঁসি দিত। ওকে মেরে নাই যেন, সেজন্য যাবজ্জীবন দিছে। তাহলে এরকম ঘটনা তো জায়গা জায়গা করবে। অপরাধের ক্ষেত্রে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া আবশ্যক, যাতে অন্যরা নিরুৎসাহী হয়। আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। গত 21 মে চট্টগ্রামের বাকলিয়া চেয়ারম্যান ঘাটায় 3.5 বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ডেকোরেটর কর্মচারী মনিরকে আটকে রাখে ক্ষুব্ধ জনতা। হেফাজতে নিতে গেলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে এই মুহূর্তে সহকর্মী জুবাইর রিফাত অপেক্ষা করছেন। তিনি আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন এই বিষয়ে। রিফাত, যেমনটি দেখলাম বাকলিয়ায় যে শিশু ধর্ষণের মামলার রায়ে একমাত্র আসামি, তাকে তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। এ নিয়ে প্রতিক্রিয়ায় এই শিশুর পরিবার বা স্বজনরা কি জানিয়েছে জানাবেন, একটু বিস্তারিত করে জানতে চাই। রায়ে আর কি বলল আদালত? দেখুন বৃষ্টি, আজকে চট্টগ্রামে 2টি চাঞ্চল্যকর যে মামলা, সেই 2টি মামলারই আসলে রায় হয়েছে। এবং প্রথম যে রায়টি সেটি হলো 2022 সালের নভেম্বরে ঘটেছিল শিশু আয়াত হত্যাকাণ্ড, এবং তাকে 6 টুকরো করে কিন্তু পানিতে আসলে তার লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং
পরবর্তীতে 2023 সালের অক্টোবরে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন মামলাটি দীর্ঘ তদন্ত করে আসলে আদালতের চার্জশিট জমা দেয় এবং তার পরবর্তীতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজকে আদালত প্রধান যে আসামি তার আসলে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। এবং অন্য যে মামলাটি সেটি হলো রাজধানীর পল্লবীতে রামিসার যে হত্যাকাণ্ড, সেই রামিসা হত্যাকাণ্ডের ঠিক 2 দিন পর অর্থাৎ 21শে মে চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যান ঘাটায় সংগঠিত হয়েছিল এবং সেই মামলাটিও অর্থাৎ 25 দিনের মধ্যে রায়ের মুখ দেখতে পেয়েছে। সেটির কারণে কিন্তু শিশুটির যে স্বজনগুলো রয়েছে অর্থাৎ যারা আজকে আদালতে উপস্থিত হয়েছেন শিশুর স্বজনরা প্রাথমিকভাবে সন্তুষ্ট। তবে তারা যেটি দাবি করছেন যে তারা যাবজ্জীবনে সেভাবে সন্তুষ্ট নয়, অর্থাৎ তারা এই বিষয়টির জন্য আসলে উচ্চ আদালতে যাবেন এবং উচ্চ আদালতে তারা তাদের যে প্রার্থনা সেটি আসলে তারা করবেন এবং আপিল করার যে বিষয়টি সেটি আসলে তারা বলছেন। এবং আমরা এই দুটি রায়ের ঘটনায় কিন্তু পুরো চট্টগ্রাম জুড়ে দেখেছি সাধারণ যে মানুষ রয়েছে, সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী, সমাজকর্মী এবং এই বিষয়গুলো নিয়ে যারা আসলে খবর রাখেন সেই দুটো রায়ের পরে কিন্তু প্রত্যেকটি মানুষই কিন্তু আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা যেমনটি বলছেন যে এই ধরনের ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, অর্থাৎ যে নৃশংস চিন্তাভাবনা, যে অমানবিক নিষ্ঠুর যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনায় একটি স্থায়ী লাগাম হয়তো এই দুটি রায়ের পরিপ্রেক্ষিতে আসলে টেনে ধরা সম্ভব হবে এবং সাধারণ মানুষ আসলে নিজেদের জায়গা থেকে এই ধরনের অপরাধগুলো সংগঠিত করার জন্য আসলে তারা যেটি করবেন সেটি হলো অধিকতর মাত্রায় আসলে সচেতন হবেন। তবে বাকলিয়ার যে ঘটনা সেই ঘটনায় কিন্তু বাদীপক্ষ তারা কিন্তু আসলে উচ্চ আদালতে আপিল করার যে বিষয়টি সেই বিষয়টি তারা করবেন এবং এই রায়ে কিন্তু দুঃখিত এই রায়ের ফলে কিন্তু তারা কিন্তু আসলে সন্তুষ্ট এবং তারা যেটি বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে যাতে এই রায় কার্যকর করা যায় সেটির জন্য তারা আসলে অপেক্ষায় আছেন এই মুহূর্তে। সব মিলিয়ে বলা চলে যে এই যে চাঞ্চল্যকর দুটো মামলার রায় দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হলো এবং এতে করে আসলে আইনের প্রতি এবং বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থা সেটি আসলে ফিরে আসবে। তো এই ছিল দুটো রায়। শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ রিফাত। বিক্ষোভ ও তালা দেওয়ার পর এবার চট্টগ্রামে পদযাত্রা করেছেন সম্মিলিত 5 ব্যাংকের আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের কুশপুত্তলিকা দাহ করে তার শাস্তি দাবি করেন। হেয়ারকাট বাতিল, সঞ্চিত আমানত ফেরত, লেনদেন স্বাভাবিক না করলে অর্থ মন্ত্রণালয় ঘেরাও, আমরণ অনশন সহ আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ গ্রাহকরা। হেয়ারকাট বাতিল, লেনদেন স্বাভাবিক করা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের শাস্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে জড়ো হয় সম্মিলিত 5 ব্যাংকের আমানতকারীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল সহকারে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন তারা। এক পর্যায়ে পুলিশের অনুরোধে চেরাগি পাহাড় মোড়ে গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা। আমরা এই জীবন চাই না, আমরা চাই বাকি 10টা ব্যাংকের মতো আমাদের ব্যাংকে যেন সুব্যবস্থা নেওয়া হয়। আমরা সকল প্রকার লেনদেন স্বাভাবিক চাই, হেয়ার কাট মানি না, মানবো না। বৈষম্যহীন বাংলাদেশে কেন হেয়ার কাট থাকবে? এক ব্যাংকে হেয়ার কাট থাকবে, আরেক ব্যাংকে হেয়ার কাট, এটা মানি। আজকে অবৈধ হেয়ার কাট দিয়ে আমাদের রাস্তায় প্রথম বসেছে, আমরা তার বিচার চাই। আমরা এই জীবন চাই না, আমরা চাই বাকি 10টা ব্যাংকের মতো আমাদের ব্যাংকে যেন সুব্যবস্থা নেওয়া হয়। এর আগেও একই দাবিতে আন্দোলনরত আমানতকারীরা চট্টগ্রামে সম্মিলিত 5 ব্যাংকের বিভিন্ন শাখায় তালা দেয়, বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান সহ নানা কর্মসূচি পালন করেন। হেয়ারকাট চালুর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও 5 ব্যাংকের অর্থ লুটপাটকারীদের চিহ্নিত করার দাবি জানান তারা। চুরি করেছে, দায় চাপা দিচ্ছে শিয়ালের উপরে। শিয়ালে কেন শাস্তি পাবে? লুটেরা লুট করেছে, শাস্তি দিতেছে আমানতকারীদেরকে। আমানতকারী তো লুট করে নাই। লুটপাট যারা করছে ওদের যথাযথভাবে শাস্তির আওতায় আনে ওদের শাস্তি আমরা চাই। সালাম করুক, নুরুল আলম করুক, এটা আমাদের চাওয়া পাওয়া না। আমরা চাই যারা টাকাগুলো চুরি করেছে, ডাকাতি করেছে, কানাডায় বেগমপাড়ায় বাড়ি করেছে, তাদের টাকাটা উদ্ধার করা হোক। 5 ব্যাংকের লেনদেন স্বাভাবিক না করলে আগামীতে আমরণ অনশন, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাও সহ আরো কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ গ্রাহকরা। কোনো সুরাহা না হয় আমরা তীব্র আন্দোলন করতে থাকবো, একটার পর একটা আন্দোলন কর্মসূচি দিতে থাকবো। আমরা হয়তো অর্থমন্ত্রীর বাসভবনে
শুয়ে থাকবো, অনশন করব, অথবা বাংলাদেশ ব্যাংকের সামনে যায় আমরণ অনশন করব। কিন্তু এখন পর্যন্ত আমরা গণতান্ত্রিকভাবে আমরা কোনো জ্বালা পোড়াও আন্দোলন করছি না, আমরা করছি গণতান্ত্রিকভাবে আন্দোলন। সামনে আমাদের আমরণ কর্মসূচি হয়তো বা এরকম একটা আন্দোলন আসতে পারে। কর্মসূচি চলাকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের কুশপুত্তলিকা দাহ করেন আন্দোলনকারীরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের মাতামুহুরীতে শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের পর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে চকরিয়া আদালত প্রাঙ্গণ এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য, স্থানীয়রা অংশ নেন। বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রুখতে ঘাতকদের ফাঁসি কার্যকরের দাবি জানান তারা। এর আগে মঙ্গলবার মাতামুহুরী উপজেলায় নিখোঁজে দুদিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে 7 বছরের শিশু ওয়াহিদের মরদেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে তাকে সংঘবদ্ধ বলাৎকারের পর হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়। এই ঘটনায় গতকাল রাতেই আটক 3 জনের নাম উল্লেখ করে মামলা করেন ভিকটিমের বাবা তৌহিদুল ইসলাম লিটন। পরে তাদেরকে গ্রেফতার দেখায় পুলিশ। চট্টগ্রামে কুরবানি পশুর রেকর্ড পরিমাণ চামড়া সংগ্রহ হলেও বেশিরভাগ এখনো অবিকৃত। বন্দরনগরীতে একটি ছাড়া সব ট্যানারি বন্ধ, তাই একমাত্র ভরসা ঢাকার ট্যানারি মালিকরা, কিন্তু তাদের সাড়া নেই। এই অবস্থায় বড় ধরনের লোকসানের শঙ্কায় চট্টগ্রামের আড়তদাররা। আতুরার ডিপোর সব আড়তে লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে কোরবানি পশুর চামড়া। অতীতের রেকর্ড ভেঙে এবার সংগ্রহ হয়েছে 4,11,000 পিস চামড়া। সংরক্ষণ শেষ, এবার বিক্রির পালা। তবে এই অপেক্ষা কবে শেষ হবে তা জানে না আড়তদাররা। তাদের দাবি, অন্যান্য বছর কোরবানি ঈদের সপ্তাহ খানেকের মধ্যে ঢাকার ট্যানারি মালিকরা চামড়া কিনতে চট্টগ্রাম আসলেও এবছর চিত্র ভিন্ন। এখনও পর্যন্ত কারো সাড়া নেই, বেশিরভাগ চামড়া অবিকৃত। 20 দিন হয়ে গেছে, চামড়ার পার্টিতে একটা আসে নাই, আমাদের কোনো খোঁজ খবর নাই। যে যাদের থেকে আমরা টাকা নিয়েছি ওদেরকে টাকা দিতে হবে না। কাঁচা চামড়া, সমস্ত চামড়া আমরা লবণযুক্ত লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে আমরা এখন বিপদে পড়ে গেছি। চামড়া কেনার জন্য কোনো ট্যানারিয়াল আসতেছে না, আদৌ আসবে কিনা তাও জানি না। খলাতি টাকা, দেনাদার টাকা, ব্যাপারের টাকা, সবাই হাহাকার। চট্টগ্রামে আগে 21টি ট্যানারি থাকলেও সব একে একে বন্ধ হতে হতে টিকে আছে শুধু রিফ লেদার নামে একটি ট্যানারি। ফলে চট্টগ্রামের আড়তদাররা ঢাকার ট্যানারি মালিকদের উপর নির্ভরশীল। তাদের কাছেও আড়তদারদের পাওনা বকেয়া 20 থেকে 22 কোটি টাকা। সব ট্যানারি মালিকদের কাছে আমরা পাও না, গত বছরের টাকা আমরা পাই নাই। 3 বছর আগে আমি এফএক্স ট্যানারির কাছে চামড়া বিক্রি করছি, ওই টাকা পর্যন্ত এখনো পেমেন্ট পাই নাই। যে চামড়ার মধ্যে 300-400 লোক ছিল, এখন বর্তমানে 20-30 জনের মধ্যে চলে আসছে। সামর পর আমি দেখতেছি যে আর চামড়া কিনবো বলে এরকম আমি আর দেখতেছি না। চামড়া মার্কেট ঢাকা কেন্দ্রিক হওয়ায় ট্যানারি মালিকরা সুযোগ নিচ্ছে বলে দাবি চট্টগ্রামের আড়তদারদের। মাস দুয়েকের মধ্যে নষ্ট হয়ে যাবে সংরক্ষিত চামড়া। অবিকৃত থাকলে বড় লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। আমরা সবাই মিলে কষ্ট করে দাঁত দানা করি, চামড়াগুলো খরচ করছি, সবকে খরচ করি, এখন চামড়াগুলো জমায় রাখছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্যানারি আসতেছে না। সরকারে এগুলি কিনে নিতে হবে, না হলে ওদেরকে চামড়াগুলি ক্রয় করাতে হবে। ওদেরকে যে টাকা লোন দিছে ওই টাকা আমাদেরকে দিতে হবে, আমাদের থেকে চামড়া কিনে ওদেরকে দিতে হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, সংক্রমণও বাড়ছে। চট্টগ্রামে হামের সংক্রমণের কি অবস্থা সেটি জানবার চেষ্টা করছি। সহকর্মী আলামিন শিকদার অপেক্ষা করছেন আমাদের জন্য। আলামিন, প্রতিনিয়তই দেখছি এবং বেশ লম্বা সময় পার হয়ে গেছে, এখনো হামে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে তা দেখছি। বেশ কিছুদিন যাবতই তো টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে বাচ্চাদের, তারপরেও সংক্রমণ কমছে না কেন, কি বলছেন চিকিৎসকরা, একটু জানাবেন। চিকিৎসকরা যেটা বলছেন সেটা হচ্ছে যে এই হাম উপসর্গ অর্থাৎ যেটি দেখা যাচ্ছে সেটি যেন আইসোলেশনে রাখা হয় বাচ্চাদেরকে, এবং বাচ্চাদেরকে যেভাবেই হোক অন্য বাচ্চাদের সাথে যখন মাঠে খেলাধুলা করছেন বা অন্য বাচ্চারা কেউ যদি হামে আক্রান্ত হয়ে থাকছে সেটা তার সাথে সাথে বুঝতে না পারলে কিন্তু সেটা ছড়িয়ে যায় আশপাশে অন্য বাচ্চাদের। সেক্ষেত্রে বলা হচ্ছে যে বাচ্চাদেরকে সবসময় আইসোলেশনে রাখার জন্য, এবং যদি হামের কোনো উপসর্গ দেখা যায় তাৎক্ষণিক তাকে আইসোলেশনে রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে এখনো পর্যন্ত কমছে না, তারই কিন্তু আমরা দেখছি জ্যামিতিক হারে বাড়ছে। আমরা গত 24 ঘন্টার যদি তথ্য বলি, মহানগরে গত 24 ঘন্টায় 41 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং উপজেলাগুলোতে আরো 3 জন সহ মোট 44 জন। আমার কাছে যে তথ্যটি সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো হয়েছে, সেখানে মহানগরে গত 24 ঘন্টায় ভর্তি 41 জন, সব মিলিয়ে এখন পর্যন্ত ভর্তি আছে 272 জন। 15 উপজেলায় এখন পর্যন্ত ভর্তি আছে 115 জন। এই যে প্রতিনিয়ত যে ভর্তি হচ্ছে, তারা কিন্তু কেউ কয়েকদিন পর পর আমরা দেখছি যে আবার ডিসচার্জ হচ্ছে, কিন্তু এই যে সময়টি বাচ্চাদের, এই সময়টিতে অভিভাবকদেরকে আতঙ্কিত না হয়ে বাচ্চাদের পাশে থাকার জন্য পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে ধরনের সেবা অর্থাৎ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সেটি যেন মেনে চলে, সেটাই কিন্তু চিকিৎসকরা বলছেন। এবং তাৎক্ষণিক হাসপাতালে ছুটি না গিয়ে চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিতে বলা হয়েছে। যদি তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং জ্বর বেড়ে যায়, সেক্ষেত্রে হাসপাতালে, নিকটস্থ হাসপাতালে নিয়ে আমের বিশেষায়িত কিছু ইউনিটও কিন্তু এর মধ্যে হাসপাতালগুলোতে করা হয়েছে। সেই সকল বিশেষায়িত হাসপাতালগুলোতে গিয়ে ইউনিট ভর্তি করানোর কথা বলা হয়েছে। তবে সব থেকে বড় প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে এখন কিন্তু টিকা কার্যক্রম চলছে, চট্টগ্রাম মহানগর সহ 15টি উপজেলায় টিকা কার্যক্রম চলছে। তারপরও আমরা দেখছি যে প্রতিনিয়ত হামের আক্রান্তের যে সংখ্যা, সেটা কিন্তু আমরা দেখছি যে বেড়েই চলছে। এটার পেছনে আসলে চিকিৎসকরা বলছেন যে অভিভাবকদের আরো সচেতন হতে হবে এবং দ্রুত এই যে টিকা কার্যক্রম, সেই টিকা কার্যক্রমের আওতায় শিশুদের নিয়ে আসতে হবে। এজন্য অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য এবং নিকটস্থ যেখানে টিকা দেওয়া হয়, যে হাসপাতালগুলোতে নির্ধারিতভাবে টিকা দেওয়া হচ্ছে, সেগুলোতে গিয়ে বাচ্চার টিকা নিশ্চিত করতে হবে। এই ছিল আমার কাছে হাম নিয়ে সর্বশেষ। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আলামিন। স্বাস্থ্যবিধি সম্পর্কে শিক্ষার্থীদের ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। বাকলিয়ার কল্পলোক আবাসিকে মেধা বিকাশ স্কুলে এই আয়োজন করা হয়। সময় সুস্থ ও নিরাপদ জীবনযাপনে স্বাস্থ্য বিষয়ক সঠিক জ্ঞানের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। সংকোচ ও কুসংস্কার ছেড়ে ফেলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। ইপসা ইউথ শেয়ার নেট প্রকল্পের আওতায় ভিন্নধর্মী এই কর্মসূচিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। চট্টগ্রাম জেলার 17টি থানার বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া 101টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে উদ্ধার হওয়া এসব ফোন মালিকদের হাতে পুলিশ সুপার মাসুদ আলম তুলে দেন ফোনগুলো এবং এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। জনগণের হারানো সম্পদ উদ্ধারে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এসব ফোন উদ্ধার হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। প্রযুক্তি নির্ভর এই সেবা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তারা। 24 গণ অভ্যুত্থান ক্রীড়া উৎসবের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে সিটি কর্পোরেশন একাদশ 36 রানে হারায় লিটল ব্রাদার্সকে। উৎসবের উদ্বোধন করে বিসিবির পরিচালক ইশরাফিল খসরু বলেছেন, 2 বছর ধরে বন্ধ থাকা চট্টগ্রাম সহ সারা দেশের লিগ আবার শুরু হবে, এতে ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ক্লাব সমিতির সংগঠকরা উপস্থিত ছিলেন। গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট নামক সংগঠনের উদ্যোগে চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। নগরীর পিএইচ আমিন একাডেমি মাঠে প্রথম দিনে প্রায় 3 শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ বান্ধব সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ বলে আয়োজকরা জানিয়েছেন। এ সময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।